নমস্কার। আপনারা 'থ্রি ইডিয়টস' সিনেমার এই সিনটা সম্পর্কে প্রত্যেকেই জানেন, যেখানে হেডনার্স প্রশ্ন করছিল যে বাচ্চাটা কাঁদছে না কেন? তো বাচ্চার প্রথম কান্নার গুরুত্ব সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। এবার আমরা জানব আমাদের শ্বাসকার্যে সাহায্য করে গুরুত্বপূর্ণ অর্গান লাং সম্পর্কে এবং শ্বাসনালী সম্পর্কে। এই শ্বাসনালী ক্রমে ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস এবং তারপরে অ্যালভিওলার স্যাকে বিভাজিত হয়। এই অ্যালভিওলার স্যাকগুলি অনেকগুলো রক্তজালিকা দিয়ে ঘেরা থাকে। এবার যদি আমরা একটা অ্যালভিওলাইকে দেখি, অ্যালভিওলাইয়ের মধ্যেকার স্পেসটা হচ্ছে বায়ুপূর্ণ থাকে এবং সাইডে বাউন্ডারি ফর্ম করে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, এবং এই স্কোয়ামাস এপিথেলিয়াম সেলের ওপরে একটা থিন লিকুইডের লেয়ার থাকে, যেটা এয়ার এবং এই সেলের মধ্যে অবস্থান করে। তার নিচ থেকে এই রক্তজালক যেগুলো যায়, সেই রক্তনালীগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই বায়ুথলি অর্থাৎ অ্যালভিওলাই এবং রক্তনালীর মাঝের যে স্পেসটা, সেটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল স্পেস। ভ্রূণ অবস্থায় এই বায়ুথলিগুলো বায়ুর বদলে এই অ্যালভিওলাইয়ের যে লাইনিং এপিথেলিয়াম, সেইগুলো থেকে নিঃসৃত ফ্লুইড বা তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, যেটাকে আমরা বলছি অ্যালভিওলার ফ্লুইড। তার কারণে এখানে গ্যাসীয় আদান প্রদান সম্ভব হয় না। ইউটেরাসে থাকাকালীন ভ্রূণ অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এই সময় যদি ভ্রূণ নাকের মাধ্যমে শ্বাসবায়ু নেওয়ার চেষ্টা করে, তখন বায়ুর বদলে এই তরল পদার্থ বেবিটির লাঙে প্রবেশ করতে পারে এবং লাংটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাহলে প্রশ্ন আসবে, তাহলে বেবিটা কোথায় থেকে অক্সিজেন নেয় এবং কোথায় বা তার যে শরীরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটা কিভাবে শরীর থেকে বের করে? সেটা হয় মায়ের দেহের যে প্লাসেন্টা আছে, তার সাথে একটা কানেক্টিং নালী আছে, যেটাকে আমরা বলবো আম্বেলিকাল কর্ড। এই আম্বেলিকাল কর্ড আম্বেলিকাল আর্টারি এবং আম্বেলিকাল ভেন নিয়ে গঠিত হয়। বেবি বার্থের সময় আমাদের মায়েদের শরীরে একটা হরমোন সিক্রিট হয়, যেটা হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনের জন্য ইউটেরাসের যে স্মুথ মাসেলগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকশন তৈরি হয়। এই কন্ট্রাকশনের কারণে বেবি হচ্ছে ডাউনওয়ার্ড পুশ হয় এবং বেবিটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্টে আসার চেষ্টা করে। যখনই এই ইউটেরাসের সরু প্যাসেজ এবং সার্ভাইকাল ক্যানেলের সরু প্যাসেজের মধ্যে থেকে বেবিটা বেরোতে যাবে, তখন বেবিটার এই যে বক্ষগহ্বর বা থোরাসিক ক্যাভিটিটাও সংকুচিত হবে। এই সংকোচনের ফলে হচ্ছে আমাদের লাংসটাও সংকোচন হবে। তাহলে ওভারঅল বলতে পারি আমাদের অ্যালভিওলার ক্যাভিটিটা সংকুচিত হবে। তার কারণে অ্যালভিওলার ক্যাভিটিতে যে ফ্লুইডটা ভর্তি ছিল, তার 1/3 ফ্লুইড হচ্ছে বাইরে বেরিয়ে যাবে এবং অ্যালভিওলাইয়ের মধ্যে বাতাসের জন্য স্পেস ক্রিয়েট হবে। বেবি বার্থের যে কন্ডিশনটা, এটা হচ্ছে অনেকটা স্ট্রেসফুল কন্ডিশন। এই সময় আমাদের শরীরে এমার্জেন্সি হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন আমাদের অ্যালভিওলাইতে যে এপিথেলিয়াম ছিল, সেখান থেকে যে অ্যালভিওলাই ফ্লুইড ক্ষরিত হচ্ছিল, যেটা অ্যালভিওলাইয়ের স্পেসে ভর্তি ছিল, সেই ফ্লুইডের ক্ষরণটাকে অনেকটা কমিয়ে দেয়, যেটা বায়ুর জন্য স্পেস তৈরি করতে হেল্প করে। এছাড়াও অ্যাড্রিনালিন হরমোনের জন্য আমার অ্যালভিওলাইয়ের গায়ে যে রক্তজালকগুলো ছিল, সেইগুলো হচ্ছে ডায়ালেট বা চওড়া হয়ে যায়। প্রচুর পরিমাণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড এর অ্যালভিওলাইগুলোর চারপাশে পরিবহন করতে পারে। গ্যাসের ডিফিউশনও খুব সহজেই হয়ে যায়। জন্মের পরেই বেবিদেরকে যে আম্বেলিক্যাল কর্ড অক্সিজেন এর সাপ্লাই করছিল, সেই আম্বেলিক্যাল কর্ডটা কেটে দেওয়া হয়। তার কারণে কি হয়, বেবিদের অক্সিজেনের অভাব দেখা যায় এবং বেবিদের শরীরে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন অনেকটা পরিমাণে বাড়তে থাকে। সেগুলো আমাদের বডিতে থাকা বিভিন্ন কেমো রিসেপ্টার, অর্থাৎ এই চেঞ্জগুলোকে শনাক্ত করতে পারে এরকম রিসেপ্টার, তাদেরকে হচ্ছে স্টিমুলেট করে। এছাড়াও আমাদের বাইরের টেম্পারেচার এবং বাইরের টাচ, সেগুলো হচ্ছে হেল্প করে। থোরাসিক ক্যাভিটি, যেটা ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য স্কুইজ হয়ে গিয়েছিল, ইউটেরাস থেকে রিলিজের পর এটা রিকয়েল নেচারের জন্য এটা পুনরায় এক্সপ্যান্ড করে। তার কারণে কি হয়, আমাদের যে থোরাসিক ক্যাভিটিতে ডায়াফ্রাম নামক একটা মাসেল আছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট করে। এই ডায়াফ্রাম কন্ট্রাক্টের জন্য ডায়াফ্রামটা নিচের দিকে যায় এবং আমাদের সামনে মানে চেস্ট রিজিয়নে যে অস্থি আছে স্টারনাম, সেটা হচ্ছে মুভ করে আপওয়ার্ড এবং ফরওয়ার্ড। তার কারণে আমাদের যে টোটাল থোরাসিক ক্যাভিটির ভলিউমটা, সেটা অনেকটা বেড়ে যায়। আমরা জানি ভলিউম বাড়লে ওখানকার প্রেশার কমে যাবে। তার কারণে বাইরের অ্যাটমসফিয়ার, যেখানে এখন হাই প্রেশার আছে, এবং থোরাসিক ক্যাভিটি যেখানে হচ্ছে লো প্রেশার আছে, বাইরের অ্যাটমসফিয়ার থেকে বায়ু থোরাসিক ক্যাভিটিতে এন্টার করে। এই সময় বেবির কান্না শুরু হয়, যেটা 30 সেকেন্ড পর। এই কান্নার কারণে নাসাগহ্বর অর্থাৎ নাসার ছিদ্র ছাড়াও মুখগহ্বরের মধ্যে থেকেও অনেকটা পরিমাণ এয়ার লাংসে প্রবেশ করে। তার কারণে এই বায়ুথলিটা আরও প্রসারিত হয় এবং এই বায়ুথলিতে সমানভাবে বায়ুটা ছড়িয়ে পড়ে। ইন্সপিরেশন আর এক্সপিরেশন একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তাই ইন্সপিরেশনের মাধ্যমে যে বাতাস আমাদের লাংসে প্রবেশ করলো, সেটা এক্সপিরেশনের মাধ্যমে পুনরায় অ্যাটমসফিয়ারে বেরিয়ে যায়। কিন্তু তাহলে লাংসের যে অ্যালভিওলাইগুলো আছে, সেগুলো পুনরায় কোলাপস বা চুপসে যেতে পারে। সেই লাংসের কোলাপসটাকে বাধা দেয় হচ্ছে লাংসের অ্যালভিওলাই থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা সারফেক্টেন্ট হিসেবে চিনি। এটা কি করে, লাংসের যে অ্যালভিওলাই ফ্লুইড আছে,
তার সারফেস টেনশনকে অনেকটা কমিয়ে দেয়। তার কারণে অ্যালভিওলাইগুলো সহজেই কোলাপস বা চুপসে যেতে পারে না, যেটা আমাদের অ্যালভিওলাইয়ের ভলিউমকে মেনটেন করে। দেখা যায় প্রি টার্ম বেবিদের ক্ষেত্রে এই সারফেক্টেন্টটা তৈরিই হয় না বা কম পরিমাণে তৈরি হয়। সেই কারণে কিছু কিছু অ্যালভিওলাই সেগুলো হচ্ছে কোলাপস অবস্থায় থাকে, অর্থাৎ তারা হচ্ছে সেগুলোতে বায়ু প্রবেশ করতে পারে না। তার কারণে তাদেরকে অনেকটা এক্সট্রা পরিশ্রম করতে হয় বা বাইরে থেকে সাপোর্ট দেওয়া হয় তাদের ব্রিদিং চালানোর জন্য। এছাড়াও বর্তমানে বাইরে থেকে কৃত্রিমভাবে সারফেক্টেন্ট থেরাপি দেওয়া হয়ে থাকে। যে আমরা ক্লিনিক্যাল কেসটায় আসছি, এই আম্বিলিক্যাল কর্ড গর্ভাবস্থায় থাকায় বা বেবিদের হচ্ছে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। কিন্তু যদি আম্বিলিক্যাল কর্ডটাই সংকুচিত হয়ে যায়, তখন হচ্ছে বেবি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না মায়ের গর্ভে থাকাকালীন। সেই সময় কি হয়, বেবি মুখগহ্বর হাঁ করে ফেলে। অ্যামনিওটিক ফ্লুইড এবং বেবিদের যে ফার্স্ট টুল যেটা মেকোনিয়াম, সেইগুলো হচ্ছে বাচ্চারা কিছু কিছু সময় খেয়ে ফেলে। সেটা হচ্ছে তাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আরও একটা সমস্যা দেখা যায় সি সেকশন বেবিদের ক্ষেত্রে। তাদের কি হয়, তাদের ইউটেরাইন কন্ট্রাকশনটা এতটা স্ট্রেসফুল হয় না, তার কারণে তাদের হচ্ছে অ্যাড্রিনালিনটা কম খরিত হয়। এর কারণে এই ফ্লুইডটা অ্যালভিওলাইয়ের মধ্যেই রয়ে যায়। যা বুঝলাম, 3 ইডিয়টস সিনেমায় যখন বাচ্চাটা শ্বাসকার্য শুরু করতে পারছিল না, তখন তাকে বাইরে থেকে এক্সটার্নাল বিভিন্ন স্টিমুলাস দেওয়া হয়। রাবিংয়ের মধ্যে টেম্পারেচার প্রোভাইড করা হয় এবং তার মুখে মাউথ টু মাউথ যে ব্রিদিং দেওয়া হয়, সেখান থেকে এক্সটার্নাল কার্বন ডাই অক্সাইড দিয়ে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেবির শরীরে বাড়ানো হয়, যাতে তার মস্তিষ্কে থাকা কেমো রিসেপ্টারগুলি স্টিমুলেট হয় এবং শ্বাসকার্য চালায়। এবং আমরা ওখানে দেখতে পাই কিছুক্ষণ পর বেবি শ্বাসকার্য শুরু করে এবং কেঁদে ওঠে, যার কারণে তার লাংসটা প্রপারভাবে কাজ করতে পারে।